বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের সচেতনতার লক্ষ্যে প্রতি বছর ৫ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্যে প্রাধান্য পেয়েছে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি। নানা কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে ভূমি বা মাটি। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চামড়া শিল্পের দূষণ। সাভারের চামড়া শিল্প নগরীতে এখনও পুরোপুরি কার্যকরী হয়নি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। কঠিন বর্জ্য ফেলার জন্য গড়ে তোলা যায়নি স্থায়ী ভাগাড় বা ডাম্পিং ইয়ার্ড। ফলে মাটির দূষণ বাড়ছে। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আরও আছেন ইরশাদ শবনম, প্রোগ্রাম ম্যানেজার, প্রাইভেট সেক্টর, সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড গ্রিন এনার্জি ট্রানজিশন ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ। আরও আছেন মোহাম্মদ গোলাম শাহনেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড। এর সাথে আছেন মোহাম্মদ আমানুল্লাহ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সলিডার সুইস, এবং সাকির রেজওয়ানা, চেয়ারপারসন, ওশি ফাউন্ডেশন। ডক্টর ফাহমিদা খানম, আপনার কাছে আমার প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কথা বলবো। চামড়া শিল্প এবং মাটি এবং অন্যান্য দূষণের ব্যাপারটি যেহেতু এবার জোর দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আমাকে একটু বলবেন যে এবার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যটা কি এবং এই প্রতিপাদ্য ধার্য করা কারণ কি? বিশ্ব পরিবেশ দিবস আমরা কেন করি, প্রথম এইটুকু আমি ব্যাকগ্রাউন্ড দিই। পরিবেশ নিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে জনসচেতনতা বাড়ানো এবং সকলের মধ্যে এই বিষয় নিয়ে একটু কার্যক্রম গ্রহণের জন্যই কিন্তু আমরা প্রতি বছর পরিবেশ দিবস পালন করি। এখন এই বছরের যে প্রতিপাদ্য আছে সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম যে আছে জাতিসংঘের, তাদের থেকে প্রতি বছর ধার্য করে দেওয়া হয় গ্লোবাল প্রেসিং থিম, অর্থাৎ যেটা খুব ইম্পর্টেন্ট বা প্রেসিং থিম মনে করি, ওটা নির্ধারণ করে দেয় গ্লোবালি আমাদের কাছে, এবং সেটাকেই আমরা লোকালি আবার আমরা দেশের প্রতিপাদ্যের সাথে মিলিয়ে, আমাদের প্রবলেমের সাথে মিলিয়ে আমরা সেটা পরিবেশ দিবসে প্রতিপাদ্য হিসেবে আমরা প্রচার করার চেষ্টা করি যে আমাদের এই সমস্যা আছে, এভাবে আগাতে হবে, এভাবে করা উচিত, জনগণকে সচেতন করার জন্য। এই ক্ষেত্রে আমরা যেটা ওইটারই বাংলা করেছি যে আমরা করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা, যেটা হচ্ছে আপনার ড্রট রেজিলিয়েন্সের কথা বলা হয়েছে। ওয়ার্ল্ডের আসলে এখন 40% ল্যান্ড কিন্তু ডিগ্রেডেড, এবং সেই 40% ল্যান্ড ডিগ্রেডেড হওয়ার কারণে এটা কিন্তু আমার ইকোনমির উপরে, ওয়ার্ল্ড ইকোনমির মানে 50% পপুলেশনের উপরে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। 44 ট্রিলিয়ন জিডিপি উপরে ইম্প্যাক্ট ফেলছে। এবং এখানে আমার ডিফরেস্টেশন আছে, এখানে আমার ক্লাইমেট চেঞ্জের ইস্যু আছে, স্যালিনিটি হাই হওয়ার ইস্যু আছে, অনেক কিছু আছে। এখন আমার ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, তার সাথে আমার ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট মিলে এটা এমন একটা সিচুয়েশনে গেছে। এই কারণেই আসলে গ্লোবালি সবাই প্রেস করছে যে আমার ল্যান্ড রেস্টোরেশন দরকার, সয়েল রেস্টোরেশন দরকার, এবং রেস্টোরেশনের জন্য আমাদের কাজ করা দরকার। এই কারণেই এই প্রতিপাদ্যটা এসেছে বলে আমরা মনে করি আর কি। আচ্ছা, আসলে মাটি তো একটা এমন একটা উপাদান যে এটাকে যদি আমরা রক্ষা না করতে পারি সুষ্ঠুভাবে, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই একটা সংকটাপন্ন অবস্থা। আমি যদি মাটিকে রক্ষা না করতে পারি, আমার গাছ হবে না, আমার ফসল হবে না, আমার কোনো কিছুই কিন্তু হবে না। তখন আমার খাদ্য সংকটটা বাড়বে, আমার জনস্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে, আমার বায়োডাইভার্সিটিও তো আমি রক্ষা করতে পারবো না, জীববৈচিত্র্য যেটা আছে সেটাও কিন্তু আমি পাবো না। আমার যে মরুময়তা ঠেকানোর জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে আমার এই অ্যাসেসমেন্টটা হয়েছে 2020 সাল পর্যন্ত। 2000-এ আমার কী ছিল, 2020-এ কী এসছে, এরকম করে ভাগে ভাগে আমার অ্যাসেসমেন্টটা হয়েছে। এখন আমার এই যে প্রোগ্রামগুলো একটা একটা করে নেয়া, গ্লোবাল কমিটমেন্টের সাথে আমার লোকাল কমিটমেন্ট, যে আমি এই ল্যান্ড রেস্টোরেশন কীভাবে করব সেটা আমাকে হাতে নিতে হবে আর কি। আবার ফিরে আসবো আপনার কাছে। থ্যাংক ইউ। ইরশাদ শবনম, এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য যেহেতু ভূমি পুনরুদ্ধার কেন্দ্রিক, সেক্ষেত্রে এই প্রতিপাদ্যের সাথে এই বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পটি কিভাবে সম্পৃক্ত?
বিল্ডিং সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সাহায্যপুষ্ট একটি প্রজেক্ট। আমরা দুটি ইন্টারন্যাশনাল পার্টনার সলিডার সুইস এবং ওশি ফাউন্ডেশনকে নিয়ে কাজ করছি এবং একই সাথে 4টি ন্যাশনাল পার্টনার রয়েছে, যার মধ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন রয়েছে, বিলস রয়েছে, সবুজের অভিযান ফাউন্ডেশন রয়েছে এবং গণস্বাস্থ্য কেন্দ্র। এই প্রজেক্টটি অত্যন্ত সুচিন্তিতভাবে আসলে ডিজাইন করা হয়েছে। চামড়া খাত থেকে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতি কি করে লাভবান হতে পারে, এটি ছিল চিন্তার মূল জায়গা। একই সাথে শুধুমাত্র বাণিজ্যিক লাভের জায়গাটুকু দেখলে হবে না, যে আমাদের দেশের প্রতি, আমাদের প্রকৃতির প্রতি, আমাদের পরিবেশের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেই জায়গাটিও দেখা হয়েছে। এখান থেকে এসেছে হলো সোশ্যাল কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের জায়গাটি। দুটির ক্ষেত্রেই আমাদের যে দায়বদ্ধতা সেটি হলো যে এই কমপ্লায়েন্সগুলো যদি আমরা অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমরা বৈশ্বিক বাজারে পিছিয়ে থাকব। সুতরাং বাণিজ্য এবং পরিবেশ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একটি দায়বদ্ধতা থেকে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে অন্য গোলটি আমরা অ্যাচিভ করতে পারবো না। এবারে আসি এই প্রকল্পতে ভূমি পুনরুদ্ধারের জায়গাটি কোথায় রয়েছে। আমাদের দেশের লেদার সেক্টরে যেটি এক গুরুত্বের জায়গা সেটি হলো ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, যেটি সাভারে হাজারিবাগ থেকে রিপ্লেস করা হয়েছে। পর্যাপ্ত পরিকল্পনার অভাবে আসলে এই তরল এবং কঠিন উভয় বর্জ্যকেই আসলে আমরা ঠিকভাবে অ্যাড্রেস করতে পারছি না। এই বর্জ্যগুলো নিয়ে আসলে কি করা উচিত, কিংবা এই বর্জ্য কতটুকু এনভায়রনমেন্টালি কম ডিগ্রেডেড করে তাদের অস্তিত্ব রাখতে পারে, সেই জায়গাটুকু আমরা এখনো পরিকল্পনার জায়গা থেকে নিয়ে আসতে পারিনি। আমরা যখন থেকে এই পলিসি অ্যাডভোকেসির কাজটি শুরু করেছি, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ম্যানেজমেন্ট রয়েছে সবার সাথে উপর্যুপরি এবং পুনঃ আলোচনার মাধ্যমে একটা মোমেন্টাম তৈরি করতে পেরেছি এবং যেই মোমেন্টাম থেকে দেখা গেছে ওনারাও কিছুটা উদ্যোগী হয়েছেন। ওনারাও ওনাদের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যতটুকু সংশোধন সম্ভব সেটি করতে চেষ্টা করছেন এবং যেই কঠিন বর্জ্য, এই কঠিন বর্জ্যটি আসলে পরিবেশের জন্য অত্যন্ত ডিগ্রেডিং। কেন? কারণ যেই ক্রোম সেপারেশনের কথা আমরা বারবার করে বলি, এই ক্রোম সেপারেটেড না হয়ে যখন এই বর্জ্যটি, কঠিন বর্জ্যের যে ডাম্পিং ইয়ার্ড রয়েছে, এই ডাম্পিং ইয়ার্ডে যখন জমা হয় এটি কিন্তু ধীরে ধীরে ইনট্রুড করতে থাকে সয়েলের মধ্যে এবং এই সয়েল থেকে কিন্তু এটি এক হলো পানিতেও চলে যায় এবং একই সাথে এটি ভেজিটেশনের উপরেও প্রভাব ফেলে এবং এই ভেজিটেশন, যে শাকসবজি এখানে তৈরি হচ্ছে, যে সমস্ত হাঁস মুরগি যারা এখান থেকে খাবার নিচ্ছে, এরা প্রত্যেকেই কিন্তু আসলে এফেক্টেড হচ্ছে এবং আদতে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরাই কিন্তু এই সমস্ত শাকসবজি, মাছ, মুরগি, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমরাই কনজিউম করছি। তার মানে শেষ পর্যন্ত কিন্তু কুফলের সবচেয়ে বড় ভোক্তা কিন্তু আমরা। সুতরাং হলো এই জায়গাটিতে আসলে একটা প্ল্যানিংয়ের যে প্রয়োজন, এই প্রয়োজনটাকে ফুটিয়ে তোলাই আসলে এই প্রকল্পের এখন পর্যন্ত মুখ্য উদ্দেশ্য এবং আমরা একটা মোমেন্টাম এই পর্যন্ত তৈরি করেছি এবং এটা নিয়ে আমরা আরও ক্রমাগত কাজ করে যাব 2026 পর্যন্ত। আবার ফিরে আসবো আপনার কাছে। মোহাম্মদ গোলাম শাহনওয়াজ, আপনি সিটিপি মূল দায়িত্বে আছেন এবং এই যে ট্যানারি শিল্পটা শিফট করে সাভারে গেল, এরপরে চামড়া শিল্পের কঠিন বর্জ্য পরিবেশ দূষণের অংশ হিসেবে মাটি দূষণ করছে। এই দূষণ রোধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটিপির কি পরিকল্পনা? আমাকে প্রথমে যদি ফিগার আউট আমি করতে চাই যে আমার সারা বছরে এখানে 90,000 মেট্রিক টন অ্যারাউন্ড সলিড ওয়েস্ট আমার ডাম্পিং ইয়ার্ডে পড়ছে। আমি ডাম্পিং ইয়ার্ডে আমি এই সলিড ওয়েস্টগুলো নিয়ে যাব না, তার আগে আমি নিশ্চিত করব রিসাইকেল। আমার 90,000 মেট্রিক টন যে সলিড ওয়েস্টটা পড়ছে এর অলমোস্ট আপনার 60% হচ্ছে ফ্লেশিং। আমি যদি এই ফ্লেশিং থেকে প্রজেক্ট তৈরি করে ফেলতে পারি, আমার 60% ওয়েস্টটা কিন্তু ডাম্পিং ইয়ার্ডে যাবে না। ইন দ্য টাইমে আমরা কিন্তু খুব সাকসেসফুলি পোল্ট্রি ফিড বা ফিশ ফিড আমরা একটা আইটেম তৈরি করে ফেলেছি। পাশাপাশি যেটা হচ্ছে স্লাস থেকে টাইলস প্রজেক্টটা করা যেতে পারে, এটা নিয়েও চিন্তাভাবনা চলছে। লোকালি একটা গ্লু জিলাটিন প্রজেক্টও আপনার এখান থেকে করা সম্ভব। কিন্তু সিটিপির ব্যাপারে যে এটা নিয়ে প্রশ্ন, যে এটার কার্যক্ষমতা নিয়ে এবং এটার ইউজ নিয়ে, যে সেই জায়গাটা একেবারে বাই প্রোডাক্ট তো অনেক সম্ভাবনাময় অনেক জিনিস হবে এখান থেকে, তো সেই বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারটা কি হবে? কিছু ইমপ্রুভমেন্ট আমি করার চেষ্টা করেছি। এর মধ্যে আপনারা জানেন যে ক্রম সেপারেশন ইউনিট আমার প্রায় 1 বছর যাওয়ার বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ গত ফেব্রুয়ারিতে আমরা 50% চালু করেছি, আর বাকি 50% আশা করছি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা চালু করতে পারবো। নাম্বার 1-এ আসি, তাহলে আমরা হলো প্রি ট্রিটমেন্টের কথা বলবো। যদি আপনার ট্যানারিগুলোতে যদি প্রি ট্রিটমেন্টগুলো সঠিক মতো হয় তাহলে অবশ্যই আমার সিটিপিতে ক্লিন ওয়াটার আসবে।
এবং ক্যাপাসিটি ইমপ্রুভ করবে। এরপরে যেটা হচ্ছে পানির ব্যবহার, আপনি জানেন যে ট্যানারি শিল্পে হিউজ পানি ইউজ হয় এবং সেটা হচ্ছে আপনি ফর্মুলেশনের উপর বেসিস করে আমরা অ্যাজ পার ফর্মুলেশন যে পানিটা ইউজ হবে সেটা অবশ্যই মিটার দিয়ে মেজার করে ইউজ করতে হবে। এবং আপনি জানেন যে পানিগুলো ইউজ করা হয় বিম হাউস অপারেশনে, ওয়েট ব্লু অপারেশনে এবং রিটার্নিং অপারেশনে। এই জায়গাগুলোতে আপনি মিটার আপনি কম্পালসারি করতে হবে যাতে পানির অপচয়টা না হয়। আমি সাজেস্ট করব যে ওপেন ওয়াশ না করে ক্লোজ ওয়াশ করা, এবং যেই সময়টুকু ওয়াশ করে 1 মিনিট বা 2 মিনিট ঠিক ওই পরিমাণেই ওয়াশ করা উচিত। তাতে হবে কি যে পানির পরিমাণটা ইউজটা কমে আসবে এবং সিটিপি ক্যাপাসিটিতে হ্যাম্পার করবে না। আবার শুনবো আপনার কথা মোহাম্মদ আমানুল্লাহ। পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃত্তির ভারসাম্য বজায় রাখতে চামড়া খাত কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করা যায়? প্রথমে হচ্ছে যে চামড়া খাতের অর্থনৈতিক যে সম্ভাবনা সেটা এবং পরিবেশের ভারসাম্য। চামড়া খাত অনেক পুরাতন একটা খাত এবং আমরা যেহেতু 2026-এর মধ্যে বাংলাদেশ গ্র্যাজুয়েশনে যাচ্ছে এবং আমরা স্বপ্ন দেখি 2041-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আমাদের কিন্তু রপ্তানি ডাইভার্সিফিকেশনের কিন্তু কোনো বিকল্প নাই এবং সেই ডাইভার্সিফিকেশনটার জায়গাটায় যদি আসি, চামড়া খাত হচ্ছে একটা অন্যতম সম্ভাবনাময় খাত। অনেক বেশি এক্সপোর্ট করার পটেনশিয়ালিটি আছে। আমরা $10 বিলিয়ন কথা বলি, এইখানে 30 লক্ষ শ্রমিক বা এমপ্লয়মেন্টের সুযোগ আছে। এই জায়গাটায় আমরা ডোমেস্টিক মার্কেটটা অনেক হিউজ। ওই জায়গাটায় যেতে হলে আমাদের কিন্তু সোসাইলি এবং এনভায়রনমেন্টালি কমপ্লায়েন্ট হইতে হবে। সো আমরা এনভায়রনমেন্টালি যখন কমপ্লায়েন্ট হব, সোশ্যাল কমপ্লায়েন্সগুলোকে যখন এনশিওর করব, তখন কিন্তু আমরা এই খাতের যে সম্ভাবনা সেটাকে এক্সপ্লোর করতে পারবো। ইউরোপিয়ান মার্কেট সহ অন্যান্য ইউএস মার্কেট বলি বা আপার এন্ডের যে মার্কেটগুলো আছে সেইগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো। আমরা যদি বলি এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সে আমরা কোন জায়গাটা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি, র হাইটটা যখন ট্যানারিতে আসে, ট্যানারিতে প্রসেস থেকে শুরু করে ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত আমাদের 2 ধরনের বর্জ্য উৎপাদন হয়। একটা হচ্ছে তরল বর্জ্য আর একটা হচ্ছে কঠিন বর্জ্য। কিন্তু কঠিন বর্জ্যটা এটা কিন্তু আমাদের একটা হিউজ একটা ইস্যু ট্যানারি স্টেটের মধ্যে। সো এই কঠিন বর্জ্যটাকে আমরা বর্জ্য বলতেছি, কিন্তু এটাকে কিভাবে আমরা ওয়েস্ট টু অ্যাসেটে রূপান্তরিত করতে পারি সেটা কিন্তু আমাদের একটা আমি বলবো যে সম্ভাবনা খাত। সো এটাকে যখন আমরা অর্থনৈতিক রূপ দিতে পারবো এবং এটা থেকে প্রতি টন $300 থেকে $500 কিন্তু সেল করা সম্ভব। এটা দেশীয় মার্কেট আছে, এক্সপোর্টেরও সুবিধা আছে। কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এই শিল্পের সাথে যারা জড়িত তাদের হেলথ চ্যালেঞ্জ আছে। যে হেলথ সার্ভিসগুলো নিতে গেলে এক্সট্রা তাদেরকে অনেক কস্ট বেয়ার করতে হয়। এটার প্রপার ম্যানেজমেন্টের জন্য অ্যাডিশনাল কস্ট আছে। এটার এনার্জি এফিসিয়েন্সির বিষয় আছে। এই বিষয়গুলোকে যদি আমরা ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি তাহলে আমাদের 2041-এর যে স্বপ্ন সেই স্বপ্নে আমরা পৌঁছাতে পারবো এবং দেশের অর্থনীতি চাকা অনেক বেশি সচল হবে এবং চামড়া খাত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবার শুনবো আপনার কথা সাকির রেজওয়ানা। চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব সম্পর্কে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের মালিক, শ্রমিক ও অন্যান্য অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়নে কোন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে আপনি একটু বলবেন আমাদের? ধন্যবাদ আপনাকে। চামড়া শিল্পটা আসলে তো এটা একটা ঝুঁকিপূর্ণ শিল্প, আমরা সবাই জানি। এই বিল্ডিং এ সাস্টেনেবল লেদার প্রজেক্টের আন্ডারে ওশি ফাউন্ডেশন আমরা যে কাজগুলো করছি, যে চামড়া শিল্পে উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত যে সিএসও প্ল্যাটফর্ম আছে সেটাকে সম্পৃক্ত করে রেখে আমরা শ্রমিক, মালিক এবং নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে আমরা পলিসি অ্যাডভোকেসি লেভেলে যে কাজগুলো করণীয় সেগুলো করছি আমরা। আর তাছাড়া শ্রমিক, মালিক এবং ব্যবস্থাপনায় যারা আছেন তাদের সাথে আলোচনা সভা, তারপরে আপনার বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করা, এগুলো করছি। লেদার টেকনোলজি যারা আছেন, ড্রামম্যান যারা আছেন, মিড লেভেল ম্যানেজমেন্টে যারা কাজ করছেন তাদেরকেও আমরা বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো আমরা প্রোভাইড করছি আর কি। আর সাধারণ শ্রমিকদেরকে আমরা স্বাস্থ্য সচেতন করার জন্য প্লাস পরিবেশ কিভাবে তারা দূষণমুক্ত রাখতে পারে সেই বিষয়ে আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করে যাচ্ছি এই প্রজেক্টের আন্ডারে আর কি। এই সেক্টরে যারা অংশীজন যারা আছেন, সুশীল সমাজের যারা আছেন তাদেরকেও যাতে এই আলোচনায় এই বিষয়টাকে অবগত করতে পারি সেই জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সেমিনার, আলোচনা সভার আয়োজন করি। তাতে করে আমরা চেষ্টা করি সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে ডেকে আনতে এবং তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু অবগত করার জন্য, জানান দেওয়ার জন্য
তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কাজ করছি। আর প্রতিবন্ধকতার কথা যেটা আপনি বললেন, সেটা আসলে মালিকদের আসলে সদিচ্ছার বোধহয় একটু ঘাটতি আছে। আর নীতিমালা যেগুলো আছে সেগুলোরও হয়তো বা প্রয়োগটা আরেকটু বেশি হওয়া উচিত। ওই সেক্টরে যারা কাজ করছি শ্রমিকরা, স্বাস্থ্য ঝুঁকি পরিবেশ বিষয়গুলো নিয়ে কিছুটা উদাসীনতা আছে, তারাও আসলে সচেতন না। তো এই সচেতনতা বিষয়গুলোকেই আমরা এমফেসাইজ করে আসলে এই প্রজেক্টের আন্ডারে আমরা কাজ করে যাচ্ছি আর কি। প্রতিবন্ধকতাটা বলতে আমি এইটাই মনে করি যে এটা আসলে মালিক পক্ষকে আরেকটু সদিচ্ছা থাকা দরকার, আরেকটু সহযোগিতার হাত বাড়ানো দরকার ওনাদের। প্লাস নীতি নির্ধারক যারা আছেন পলিসি লেভেলে, তাদের কাছে হয়তো তারা সহজে পৌঁছাতেও পারেন না, এটাও হয়তো একটা অবস্টেকেল আমার কাছে কখনো কখনো মনে হয় আর কি। আর আইনের প্রয়োগটা হয়তো আরেকটু কঠোর হয় বা সঠিকভাবে হয়, তাহলেও হয়তো কিছুটা উন্নতি হতে পারে। এইগুলো আসলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধকতা। আবার শুনবো আপনার কথা। ডক্টর ফাহমিদা খানম, সামনে কোরবানি, সারা বছরের চামড়া সংগ্রহের প্রায় 50% আসে কোরবানির ঈদের সময়। এই বিপুল পরিমাণ চামড়া প্রক্রিয়াকরণ, পানি, মাটি দূষণ হয় মোকাবেলায় বাংলাদেশ সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? কোরবানির সময় এক ধরনের সার্কুলার থাকে পরিবেশ অধিদপ্তর থেকে, প্লাস আমাদের মন্ত্রণালয় থেকে। কোরবানির সময় কোরবানির বর্জ্য কিভাবে পরিবেশসম্মত উপায়ে যেভাবে করতে হবে, পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 অনুযায়ী আমার যে মানমাত্রা আছে সেই মানমাত্রা যেন বজায় থাকে, সেইভাবে পদক্ষেপ নেওয়া। কোরবানির সময়ের যে বিপুল চামড়া আসবে, এটা স্টেজে স্টেজে যেন ঢাকা আসে, ট্যানারিতে আসে, সেটার একটা ব্যবস্থাপনা, একসাথে সব যেন না আসে। ঢাকার বাইরে যে সব জায়গায় সংগ্রহ হবে সেইখানে প্রিজার্ভেশনের ব্যাপারটা, এখানে প্রিজার্ভেশনের ব্যাপারে ট্যানারির যে মালিকরা আছেন বা যারা চামড়া সংগ্রহ করেন, তাদেরকে দেখার দায়িত্ব কিন্তু আমার ওখানকার লোকাল প্রশাসনের। এখন সংরক্ষণ করতে গেলে আপনাকে কি করতে হয়? ট্রেডিশনাল মেথড হচ্ছে লবণ দিয়ে সংরক্ষণ করে। হ্যাঁ, সরকারের তো উন্নয়ন এবং পরিবেশ দুটোই দেখেন। দুটো দেখার কারণে উন্নয়নের কথা চিন্তা করে চামড়া শিল্পটাকে আমার বাণিজ্যের দিকটা, ডেভেলপমেন্টের দিকটা দেখে আমাকে টিডিএস কিন্তু 1000-এ ধরা হয়েছে। এখন ওখানে রাখতে হলে আমাকে তো সেই মানমাত্রায় আনতে হলে আমাদের শিল্প মালিকদেরও কিন্তু আন্তরিক হতে হবে, যারা এই সংগ্রহ করছেন তাদের আন্তরিক হতে হবে। এই বিভিন্ন লেভেলে আমাদের ট্যানারির মালিকদের সাথে আমাদের সভা চলছে যে কিভাবে আমি এই পলিউশনটাকে মিনিমাইজ করব। ইন্টারন্যাশনালি অনেক ধরনের টেকনোলজি চলে এসছে, মেথোডোলজি আছে। সোডিয়াম ক্লোরাইড কমিয়ে আমি কিন্তু অন্য কিছু ব্যবহার করি, বরিক অ্যাসিড ব্যবহার হয়। সোডিয়াম ক্লোরাইডের সাথে লবণ কম দিয়ে তার সাথে বরিক অ্যাসিড ব্যবহার করেও কিন্তু চামড়ার প্রসেসিং হচ্ছে। এটা আমাদের দেশে সম্ভব কিনা ওই এক্সপেরিমেন্টে আমাকে আসতে হবে। যে তারপরে হচ্ছে সিলিকা জেল ব্যবহার করে। আমার মন্ত্রণালয়ের কাজ হলো আমরা গাইডেন্স দিব, টেকনিক্যাল যে গাইডেন্সটা, সেই গাইডেন্সটা কিভাবে হবে সেই ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাজ করা, নতুন নতুন টেকনোলজি যে আসবে ওই টেকনোলজিক্যাল সাপোর্টটা আমরা ট্যানারির মালিকদের আমরা দিব, যে আপনারা টেকনোলজিক্যাল সাপোর্টটাও আমরা দিচ্ছি, আপনারা করেন, আপনাকে আমার মানমাত্রার মধ্যে আসতে হবে। কারণ আমরা আরও শক্ত মেজারমেন্টে যাব, এবং আমরা যদি না যাই আমরা ইন্টারন্যাশনাল মার্কেট হারাবো, এবং আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে চামড়া শিল্পের প্রোডাক্ট কিন্তু ঢুকতে পারবে না যদি আমি স্ট্রিনজেন্ট মেজারে না যাই। আমরা পুরো প্ল্যানিংটা এইভাবে করছি। ধন্যবাদ। মোহাম্মদ আমানুল্লাহ, ভূমির ও পরিবেশ দূষণ কমাতে বাংলাদেশের চামড়া শিল্পে পরিবেশ বান্ধব ট্যানিং কৌশল বা বিকল্প উপকরণের ব্যবহার কি হতে পারে, এই সম্পর্কে একটু আমাদের বলুন। চামড়ার যে প্রসেসিংটা হয়, এই প্রসেসগুলোর মোটা দাগে যদি আমি বলি 3টা মেইন ধাপ, যে ব্লু লেদার, দেন ক্রাস্ট, দেন ফিনিশড প্রোডাক্ট। বিভিন্ন ধাপে আমাদের কিন্তু অনেক বেশি বর্জ্য উৎপাদন হয়, কিন্তু এটাকে আমরা বর্জ্য বলতে রাজি না। ইটস এ রিসোর্স, ইটস এ অ্যাসেট। আমার যে র ট্রিমিংটা হয়, যেটা 47 থেকে 50%, এখান থেকে কিন্তু আমার অনেকগুলা ইউজেবল প্রোডাক্ট, আমি বিজনেস ভায়াবল প্রোডাক্ট আমি বানানো সম্ভব এবং বানানো হচ্ছে, যেমন জিলেটিন, গ্লু, সোল, এগুলো কিন্তু র ট্রিমিং থেকে
বানানো হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটার যে মার্কেটিং, এটার যে ব্র্যান্ডিং, এটার যে ধরেন মানুষের মধ্যে যে একটা কনফিডেন্স যে এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হচ্ছে, সেটা একটা বিষয়। আমি যদি অন্য ফিনিশড লেদারের যে আরও অন্যান্য যে প্রসপেক্টগুলো আছে, আমাদের পোলট্রি ফিডের কথা আসছে, টাইলস বানাইতে পারি, আমাদের কিন্তু অনেক প্রসপেক্ট আছে। এগুলোর বাহিরেও কিন্তু আমরা মসকুইটো কয়েলও কিন্তু আমরা এই যে বাফিং ডাস্ট যেটা হয় সেটা থেকে আমরা বানাইতে পারি। সো এটা যদি দেখি যে আমার ইকোনমিক প্রসপেক্টটা কিন্তু অনেক হিউজ। প্রবলেমটা হচ্ছে যে আমার যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজির যে ডিসিমিনেশনটা, যে এক্সটেনশনটা, সেটা আরও জোরদার করতে হবে। আমাদের যে লেদারের যেই ডাস্টটা বা ক্রাশটা ইউজ করা হয় সেটাকে আরও আসলে কমার্শিয়ালি ভায়াবল করা যায় কিনা, সেখানে টেকনোলজির কথা আসছিল বা রিসার্চের কথা আসছিল। এই ধরনের রিসার্চ যদি হয়, আমার মনে হয় যে এটার মাধ্যমে হয়তো আমরা অনেক র মেটেরিয়ালসের যে যোগানটা সেই জায়গায় হয়তো অনেক বেশি কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং প্রপার বর্জ্য ম্যানেজমেন্টেরও সুযোগ আছে। সো মোটা দাগে যেটা করতে হবে যে আমাদের 3টা ইস্যু, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, মার্কেটিং এবং আমাদের ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা। সাকিরা জানা, চামড়া শিল্প থেকে উদ্ভূত কঠিন বর্জ্যগুলো যে ভূমি দূষিত করছে তা রোধে এই প্রকল্পে এ যাবৎ উল্লেখযোগ্য সাফল্য কি? উল্লেখযোগ্য সাফল্য যদি বলতে হয় তাহলে এই প্রকল্প বাস্তবায়নের যে ফলাফল সেটাতে এখন কিন্তু অনেক ট্যানারিতেই আসলে এই বর্জ্যগুলা তারা কিভাবে আপনার শোধনাগারে পাঠাবে, কিভাবে সংরক্ষণ করবে, সেই ইনিশিয়েটিভগুলো কিন্তু তারা নিজেরাও নিচ্ছেন এবং ট্যানারির ভেতরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চর্চা কিন্তু শুরু হয়েছে। সিইটিপির কথা যদি বলি তাহলে সিইটিপির ব্যবস্থাপনার আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সিইটিপির পরিস্থিতি, এবং হাইড্রোজেন সালফাইডের যে মাত্রাটা সেটা অনেক পরিমাণেই কমে এসেছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেশন, যেটা আর কি, যদি মালিকরা সেই সার্টিফিকেটটা অর্জন করতে না পারেন তাহলে তো চামড়াটা তারা বিদেশে পাঠাতে পারছেন না। তো সেই জন্য এখন কিন্তু মালিকদের মধ্যেও অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। তো এই সার্টিফিকেটটা অর্জন করতে গেলে যেই কাজগুলো করতে হবে তাহলে ওগুলো করলে অটোমেটিক্যালি পরিবেশ দূষণ মুক্ত হবে, আপনার কর্ম পরিবেশের উন্নতি হবে। যেহেতু LWGর একটা বাধ্যবাধকতা আছে, তো ওইটার জন্যই আসলে এখন অনেকে আগ্রহী হয়ে মালিক পক্ষ আসলে এগিয়ে আসছেন এবং পরিবর্তন হচ্ছে। এলাকায় গেলে আসলে পরিবর্তনগুলা বেশ ভিজিবল আর কি, বোঝা যায় যে মালিকরাও যে স্বেচ্ছায় নিজ উদ্যোগে যে ওনারা আসলে করছেন এই জিনিসগুলো, এবং শ্রমিক পক্ষ আসলে এই বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে তারা কিন্তু অনেকটাই এখন সচেতন হয়েছেন। এই পরিবর্তনগুলো আসলে আমরা এই প্রকল্প পরিচালনা করতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে আমরা লক্ষ্য করছি আর কি। ধন্যবাদ। সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে। আর এই সেক্টরটা এমন একটা সেক্টর, মানে সম্ভাবনা যদি না হয় তাহলে কিন্তু এর এত বড় একটা শিল্প, যে শিল্পটা এত বছর ধরে চলে আসছে এবং যেটা আমরা বলছি দ্বিতীয় বৃহত্তম, কিন্তু দ্বিতীয় বৃহত্তম আর প্রথমটার মধ্যে পার্থক্য কিন্তু অনেক বড়, এবং সেই জায়গায় পলিউশনের ব্যাপারটাও অনেক বড়। আসলে আমরা এই পরিবেশ দিবসে এই যে আলোচনা করছি, এটা কিন্তু আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, এবং সেটার সমাধান যদি না করতে পারি তাহলে কিন্তু এই দেশ, যে দেশ আমরা ভালোবেসে এত আত্মহুতির মাধ্যমে আমরা অর্জন করেছি, সেই দেশের প্রতি কিন্তু আমাদের কর্তব্য আমরা পালন করলাম না যদি আজকে আমরা এটা না করতে পারি। মোহাম্মদ গোলাম শাহনাজ, আপনার কাছে প্রশ্ন, সামনে কোরবানি, আসন্ন কোরবানির ঈদে বিপুল পরিমাণ চামড়া উৎপাদন হবে, ফলে সাভার চামড়া শিল্প নগরীতে যে সিইটিপিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বর্জ্য শোধনের চাপ পড়বে, এই চাপ মোকাবিলায় আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা অলরেডি 4টা ট্যানারিকে আপনার পারমিশন দিয়ে দিয়েছি ইটিপির জন্য। যদি এই 4টা ট্যানারি ইটিপিরা যত দ্রুত করবে, এখানে প্রায় আপনার, এটা কি ভেতরেই হবে না বাইরে হবে? ভিতরে, ভেতরে শিল্পনগরীর ভিতরে। এখানে আপনি 2500 মেট্রিক কিউবিক মিটার আপনি অ্যাডজাস্ট হবে আর কি। জি। আর আমরা অলরেডি যেটা বলেছি কোরবানি উপলক্ষে, যেটা যে ঢাকার বাহির থেকে চামড়া যাতে প্রথম 7 দিন না আসে, তার জন্য আপনার অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থাপনাটা কন্ট্রোল করবেন কিভাবে? এই ব্যবস্থাটা কন্ট্রোল করছে আমাদের এখানে বিসিক অগ্রণী ভূমিকা রাখছে, পাশাপাশি শিল্প মন্ত্রণালয় এটা তদারকি করছে।
আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে ওভারহলিং যেটা জি ট্যানারি থেকে যে বর্জ্যগুলো আসবে আপনার তো রেগুলার একটা ট্রিটমেন্ট হয়। তো আমাদের সিটিপি আমরা সাধারণত দুটা ফেস্টিভ্যাল টাইমে আমরা ওভারহলিং করি। তো আমাদের গত রোজার ঈদে আমরা অলরেডি ওভারহলিং করেছি, এবার কোরবানির ঈদের আগেও আমরা ওভারহলিং করব। এই ওভারহলিং যখন হবে তখন আপনার এখানে ক্যাপাসিটিটা অটোমেটিক্যালি বাড়বে আর কি। এভাবে আমরা প্ল্যান হাতে নিয়েছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন ঈশ্বর শবনমের কাছে, বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ভূমি দূষণ রোধের যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা কি যথেষ্ট বলে আপনি মনে করেন, নাকি আমাদের আরও কিছু করার আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যথেষ্টতার জায়গাটি কিন্তু সবসময় আপেক্ষিক। বৈশ্বিক অর্থনীতির মধ্যে বাংলাদেশের জায়গা করে নেওয়ার জন্য চামড়া শিল্পের সম্ভাবনা অনেক বেশি, আমরা সবাই জানি। আমাদের দেশের যে চামড়া পাওয়া যায় তার মধ্যে কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক রয়েছে যেটি আসলে বিশ্বের অন্য কোনো দেশে পাওয়া যায় না, যেখান থেকে আমরা কিন্তু আসলে প্রথম সারিতে যাওয়ার যোগ্যতা রাখি। সেটি প্রথমেই আসলে আমাদের সবাইকে স্বীকার করে নিতে হবে। এবারে আসি, ইউরোপিয়ান ইউনিয়ন এই সম্ভাবনার জায়গাটিকে কত আগে রেকগনাইজ করেছিল। বিগত দশকে ইউরোপিয়ান ইউনিয়ন সুইচ এশিয়া বলে একটি প্রোগ্রাম ছিল, তার আন্ডারে কিন্তু বাংলাদেশের চামড়া খাতের জন্য এক্সপোর্ট গাইডলাইন করেছে। এটি বিগত দশকের কথা বলছি। বাংলাদেশ ব্যাংকের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডের সহায়তায় ফ্রেঞ্চ গভর্নমেন্টের মাধ্যমে একটি প্রোগ্রাম রয়েছে, এটিকে বলা হয় শ্রেয়াপ। এটি হলো সাস্টেনেবিলিটি অ্যান্ড রেট্রোফিটিং অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডেশন প্রজেক্ট, সেফটি রেট্রোফিটিং অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডেশন প্রজেক্ট। কর্ম পরিবেশটি সেফটি রক্ষা করার জন্য এবং একই সাথে এনভায়রনমেন্টাল আপগ্রেডেশনের জন্য এই বিভিন্ন কারখানাতে কী ধরনের রেকটিফিকেশনের প্রয়োজন, সেই ক্ষেত্রে এখানে গ্রান্ট এবং লোন এরকম একটা কম্বাইন্ড অলরেডি কিন্তু ফান্ড রয়েছে। এই যাবৎ ফার্স্ট ফেজে এটি কিন্তু শুধুমাত্র আরএমজি খাতের জন্য ছিল। চামড়া খাতের সম্ভাবনাকে রিয়েলাইজ করেই কিন্তু এই পরবর্তী ফেজ নিয়ে এখন পরিকল্পনা চলছে। সুতরাং এই প্রণোদনার জায়গাটি তৈরি করাটাও একটি কিন্তু সুযোগের জায়গা। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে যারা চামড়া খাত নিয়ে কাজ করছেন, যারা ইনভেস্টর রয়েছেন এবং যারা কিছু ফাইন্যান্সিংয়ের ক্রাইসিসে রয়েছেন, তারা কিন্তু ইজিলি এই ফান্ডিংটিকে অ্যাপ্রোচ করতে পারবেন এবং এটিকে অ্যাক্সেস করতে পারবেন বলে আমি আশা করি। তৃতীয়ত, এর বাজারে আসতে হলে কিন্তু অন্য কোনো উপায় নাই, সার্টিফিকেশন পেতেই হবে। ইউরোপিয়ান মার্কেট, শুধুমাত্র ইউরোপিয়ান মার্কেট নয়, অনেক উন্নত দেশে আসলে ভালো দামে চামড়াকে বিক্রি করতে হলে, চামড়াজাত পণ্যকে বিক্রি করতে হলে আমাদেরকে এলডব্লিউজি সার্টিফিকেশন পেতেই হবে, যার ব্যাকগ্রাউন্ডে মূল কথা হলো এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এবং সোশ্যাল কমপ্লায়েন্স। এই যে পরিবেশগত যে কমপ্লায়েন্সের কথা আমরা বলছি, এই ক্রাইটেরিয়াগুলো সেট করা হয়েছে কেন? যাতে পরিবেশ বা আমাদের যে মাদার নেচার তার শুদ্ধতা রক্ষা করতে পারি, তাকে আমরা যত কম নেগেটিভলি কনজিউম করতে পারি, সেই জায়গাটুকুকে রেখেই আসলে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এলডব্লিউজি সার্টিফিকেশনে। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ্বান যেটি, সেটি হলো যা বাণিজ্য করতে হবে কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে। তাতে কিন্তু লাভ আদতে যে মালিক তারই। আমরা এখানে শুধু তাদের স্বার্থের জন্য কথা বলছি, তারাও এগিয়ে আসতে হবে। আর আরেকটি যেটি বিষয়, সেটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভের কথা আমরা সবাই এখন বলছি। 2026-এর পর থেকে কিন্তু এটি সমস্ত ফ্যাক্টরির জন্য, এবং এখানে কিন্তু পেনাল্টিরও ব্যবস্থা রয়েছে। যদি আপনি এনভায়রনমেন্টালি ডিগ্রেডিং কোনো ব্যবসাতে যুক্ত থাকেন, তাহলে প্রথমত তো আপনি বাজারটি হারাবেন, দ্বিতীয় হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষতিও হবে। কারণ হলো যে গ্লোবাল কোর্ট রয়েছে, সেই কোর্টে আসলে এই বিষয়টি নিয়ে তখন যাচাই বাছাই চলবে। তো সুতরাং হচ্ছে যে মাত্র 1 বছর শেষ করেছি, 26 পর্যন্ত আমরা লক্ষ্যমাত্রা, কিছু কিছু আলাদা আলাদা লক্ষ্যমাত্রা রয়েছে, কিছু গোল রয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি গোল হলো আমরা অন্তত 10টি ফ্যাক্টরিকে এলডব্লিউজি সার্টিফিকেশনের জন্য উপযুক্ত করে তুলতে চাই, ক্যাপাসিটি ডেভেলপ করতে চাই, তাদেরকে সোশ্যালি এবং এনভায়রনমেন্টালি কমপ্লায়েন্ট করে তুলতে চাই। কিন্তু এটি কিন্তু আমাদের ইমপ্লিমেন্টিং পার্টনারের একার পদক্ষেপে হবে না, শুধুমাত্র পরিবেশ মন্ত্রণালয়ের একার পদক্ষেপে হবে না। এখানে ল অফ ল্যান্ডকে যেমন মানতে হবে, শক্তভাবে নীতি নির্ধারকদেরকেও কাজ করতে হবে, ইমপ্লিমেন্টার যারা রয়েছে, যারা রেগুলেটরি বডি রয়েছে, তাদেরকেও কাজ করতে হবে, মালিক পক্ষকে আমরা জানানোর চেষ্টা করছি, আমরা কনভিন্স করতে চেষ্টা করছি, তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাদের হয়তো ছোট্ট একটি পদক্ষেপ বাংলাদেশের পরিচিতিকে পরিবর্তন করে দিতে পারে, আমাদের পরিচয়ের যে চিত্রপট, আমাদের পরিবেশের যে চিত্রপট, এটিকে পরিবর্তন করে দিতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। শুধু দর্শক, ভূমি দূষণ রোধ করা না গেলে আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই চামড়া শিল্পের দ্বারা আর যেন আমাদের পরিবেশ দূষিত না হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।